আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডে উইথ শারমিন পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমার কেকের বিজনেস নিয়ে কথা বলবো। আপনারা এতদিন হয়তোবা কেকের ছবি দেখতে পারেন, কিন্তু এতদিন ডিটেল আমি কিছুই বলিনি। তো এটা আমার একটা ফার্স্ট ব্লগ বলতে পারেন, যে আমি শুরুটা করেছিলাম কেক নিয়ে, দিনের শুরুটা কিভাবে করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম কেক মেকিং ভিডিও দেখাবো, প্লাস হচ্ছে যারা নতুন বেকার আছেন, যারা নতুনভাবে কেকের বিজনেস করতে চান, তাদের আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের বিজনেসটা শুরু করতে পারবেন। আমি কিন্তু শূন্য থেকেই শুরু করেছিলাম, আমার কিছুই ছিল না, মাত্র 2000 টাকা নিয়ে আমি কিন্তু কেকের বিজনেসটা শুরু করেছিলাম। তো ফার্স্টলি আমরা গল্প করতে করতে আমার কেক মেকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা চকলেট টাপ কেক নিচ্ছি। চকলেট টাপ কেকটা ছিল 500 ml বক্সের। ওখানে আমি চকলেট ক্রিম বানাচ্ছি। চকলেট ক্রিমের জন্য আমি হুইপ ক্রিমের সাথে চকলেট গানাশ মিক্সড করে নিলাম। পরে এগুলো ভালোভাবে মিশাতে হবে, কারণ চকলেট গানাশ আমি ডার্ক চকলেটটা ইউজ করি। আপনারা যারা চকলেট গানাশ ব্ল্যাক চকলেট গানাশটা খেতে পারে না অথবা তিতা লাগে, তারা কিন্তু আগেই বলে নেবেন আপনাদের প্রবলেমের কথা। কারণ হচ্ছে যখন আপনি ডার্ক চকলেটটা ইউজ করবেন, অনেকেই মিল্ক চকলেট খেয়ে পছন্দ, তো ডার্ক চকলেট অনেকেই খেতে পছন্দ করে না, তাদের কাছেই তিতা লাগে। তবে সেই ক্ষেত্রে কিছু টিপস আছে, আরেকদিন শেয়ার করব। তো এখানে আমি চকলেট ক্রিমটা রেডি করে নিলাম, সাথে আমি চকলেট পেস্টও দিয়েছিলাম কিছু, আর সাথে কোকো পাউডার হালকা মিক্সড করেছিলাম একটু ভালো ঘ্রাণের জন্য। তো আমি 500 ml এর টাপ বক্সটার মধ্যে আমি প্রথমে হুইপ ক্রিম দিয়ে নিব। হুইপ ক্রিমের পরে আমি চকলেট গানাশ দিয়ে, পরে কেকটা দিয়ে সুগার সিরাপ দিব। তো যেটা আপনাদের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি যখন প্রথম কেকের বিজনেসটা শুরু করি, তখন কিন্তু আমার হাজব্যান্ড জানতো না। আমার হাজব্যান্ডকে বলিনি, কারণ উনি যদি কিছু মনে করে অথবা আমাকে না করে, যেহেতু আমার অনেক বেশি ইচ্ছা। আমি জবের পাশাপাশি এটা শুরু করেছিলাম 2000 মানে গত 4 বছর আগে শুরু করেছিলাম। তো 2020-এর দিকে, 20-এর শেষের দিকে। তো আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে আমি আমার জিনিসগুলো কিনি, যেগুলো বেসিক জিনিস আমি এগুলো কিনি। এর আগে আমি টুকটাক কিছু কেকের কাজ করতাম, বাসায় খাওয়াইতাম, হাজব্যান্ডকে খাওয়াইতাম, নিজের ভুল ত্রুটিগুলো নিজেরাই ধরতাম, প্লাস হচ্ছে আমার অফিসের কলিগ, আমার আম্মু, সবাইকে আমার খাওয়াতাম। এখানে আমি একটা মোল্ড দেখাচ্ছি, এটা হচ্ছে 4 ইঞ্চি মোল্ড। এটাতে আমি চকলেট কেকটা বেক করে নিয়েছি। আপনারা যারা টাপ কেক বানাতে চান, তারা কিন্তু 4 ইঞ্চি মোল্ডে আপনাদের চকলেট কেকটা বেক করে নিতে হবে। তারপরে আপনারা সুন্দরভাবে 500 ml এর বক্সে কিন্তু সেট করে নিতে পারেন। তো এখানে আমি কেকটা দেখাচ্ছি কি পরিমাণ সফট হয়েছে। আপনারা যারা কেক বানানো শিখে যাবেন যখন, তখন কিন্তু আপনাদেরও এরকম সুপার সফট হবে। আমি কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে এই রেসিপিগুলো শেয়ার করব, আপনারা কমেন্টে জানাবেন যদি দেখতে চান। তো যাই হোক, আমি ওই যে বললাম কেকটা দিয়ে সুগার সিরাপ দিব। তো আরেকটি গল্প করি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এরকম করতে করতে আমি মাত্র 2000 টাকা জিনিস আনলাম। 2000 টাকা জিনিস আনার পরে আমার পাশের বাসার ভাবির রুমে আমি রাখি। যেহেতু আমার বাসা তখন ছোট ছিল, 2 রুমের বাসা ছিল। আমার হাজব্যান্ড যদি দেখে ফেলে আমাকে কিছু বলবে না। আমার হাজব্যান্ডই কিন্তু এখন আমাকে সাপোর্ট দিচ্ছে কেকের বিজনেসে, সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পাই। যাই হোক, আমি ভয়েই ওকে বলি নাই। তো আমি লুকিয়ে লুকিয়ে আমি এই জিনিসগুলো এনে ওই ভাবির বাসায় লুকিয়ে রাখলাম। তো কি হলো, একদিন আমি ডিউটিতে গেলাম। ডিউটিতে যাওয়ার পরে আমার যে স্টুডেন্ট মেয়েরা আছে আমাদের ওয়ার্ডে ডিউটি করে, তাদের মধ্যে থেকে একজনকে আমি আমার কথাগুলো শেয়ার করলাম, যে আমি কেকের বিজনেস শুরু করেছি, আর তোমরা যদি নিতে চাও আমার কাছ থেকে কেক নিতে পারো। তো একজন স্টুডেন্ট খুব আগ্রহ দেখালো যে হ্যাঁ ম্যাম, আপনার কাছ থেকে আমরা কেক নিব, তাহলে আমাকে আগামীকাল একটা কেক নিন, তো কেক দিন। তো আমি এত পরিমাণ খুশি হয়েছিলাম যে আসলে কি বলবো। আসলে ফার্স্ট অর্ডার বলে কথা, আপনারা যারা কেকের কাজ শুরু করবেন, ফার্স্ট যখন অর্ডার পাবেন তখন কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে এবং মনে হবে যে ঈদের দিন এরকম মনে হবে। তো যাই হোক, আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দিয়ে আগের মতো আমি সুগার সিরাপ দিয়ে নিলাম। সুগার সিরাপ দিয়ে আমি আবার চকলেট ক্রিমটা দিলাম, কারণ এখন আর গানাশ দিব না, কারণ উপরে যেহেতু অনেক গানাশ দিব, এজন্য কেকের সাথে আমি আর গানাশ দিব না, তিতা লাগবে বেশি দিলে।
তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার গল্পটা একটু শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে আরও টুইস্ট আছে। যারা নতুন করে কেকের বিজনেস করতে চান, আপনাদের অনেক অনুপ্রেরণামূলক একটা গল্প হবে আমি আশা করি। তো যাই হোক, আমি কাজ করলাম কি, আমি ওই অর্ডারটা নিয়ে আমার হাজব্যান্ড ওই দিন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিল। তো সেই সুবাদে আমি কেকটা বানানোর পরে আমি সিম্পল ডেকোরেশন করে আমার স্টুডেন্টকে আমি দিলাম। আচ্ছা যাই হোক, দেওয়ার পরে ও যখন খেলো তখন এত প্রশংসা করলো যে হ্যাঁ ম্যাডাম, আপনার কেক অনেক সফট হয়, আপনার কেক অনেক মজা, মানে অনেক কিছু বললো। প্রথমে বিশ্বাস হয়নি, ভেবেছিলাম যে স্টুডেন্ট যেহেতু হয়তোবা আমার প্রশংসা করছে ইচ্ছা করেই বানিয়ে। পরে একদিন আমরা নিজেরা খেলাম, দেখলাম যে না, ঠিক আছে, ব্যবসা করা যায়। তারপরও আস্তে আস্তে করে শুরু করলাম। এই হচ্ছে আমার বেকিং জীবনে 4 বছর। আজকে 4 বছর পার হয়ে আজকে আমি আল্লাহর রহমতে আমার ড্রিমি কেক বাই শারমিন পেজের ওনার আমি এখন। আলহামদুলিল্লাহ, আমার কেক খেয়ে যারা নিয়েছে তারা আমার রিপিটেড কাস্টমার হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, মানে আপনার ভুল ত্রুটি হবে না তা না, আপনি যতই এক্সপিরিয়েন্স আপনার আসুক না কেন, মাঝে মাঝে কিন্তু আপনার অবশ্যই ভুল ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে আল্লাহ রহমতে আমার ভাগ্যে যে ক্লায়েন্টগুলো পড়ে তারা কিন্তু খুবই কোঅপারেটিভ ছিল, যার কারণে আমি আসলে তারা আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছে এবং আমি সেগুলো সংশোধন করে আবার এগিয়েছি। তো ভুল ত্রুটি মানুষেরই হয়। কিছু কাস্টমার থাকে কেক খেয়ে বদনাম করে, পরবর্তীতে শুধরানোর সুযোগ দেয় না। কিন্তু আমার যে কটা ক্লায়েন্ট ছিল আল্লাহ রহমতে অনেক ভালো ছিল, আমি এভাবেই শুরু করেছি। তো দেখতে আমি একটা চকলেট টাপ কেক আপনাদের সাথে ডেকোরেশন শেয়ার করলাম। এখন একটা হাফ পাউন্ড কেকের ডেকোরেশন শেয়ার করছি। এখানে আমি ক্রাম কোট করে রেখেছিলাম কেকটা আগে থেকেই। তো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি একটা ফিনিশিংটা দিচ্ছি স্ক্র্যাপার দিয়ে। আপনারা অনেকে হাসবেন না, এটা হচ্ছে আমার ডিজেবল একটা কার্ড ডাচ বাংলা ব্যাংকের। এটা দিয়ে যদি আপনি ফিনিশিং দেন, নতুনরা বিশেষ করে, তারা কিন্তু ইজিলি ফিনিশিং দিতে পারবেন। তো অনেক সময় কিনা যে স্ক্র্যাপারগুলো সেগুলো ভালো হয় না। আমি এগুলো অনেকগুলো কিনেছি, মানে ওগুলো এত পরিমাণ বাজে হয় আর সুন্দর হয় না, ক্রিম উঠে চলে আসে। কিন্তু যখন থেকে আমি এই কার্ড স্ক্র্যাপার হিসেবে ব্যবহার করি, তখন থেকে কিন্তু আমার ফিনিশিংগুলো আল্লাহ রহমতে ভালো হয়, মানে প্রবলেম হয় না এবং ডেকোরেশনও ভালো হয়। একেবারে যে খুব সুন্দর হয় আমার ডেকোরেশন তা না, আপনারা আমার ফেসবুক পেজে যেয়ে দেখবেন। তো এখানে আমি একটা ব্লু কালার শেড করেছি। এই কালারটা করেছি আমি হালকা ব্লু দিয়েছি এবং তার সাথে হালকা একটু পার্পল কালার মিক্সড করে এই ব্লু কালারটা এসেছে। তো আপনারা যারা কালার কম্বিনেশনটা বুঝেন না, তারা কিন্তু আমার কাছ থেকে বিভিন্ন টিপস নিতে পারেন, আমার কমেন্টে ইনবক্স করে জানাতে পারেন। আমি শেয়ার করব আপনাদের সাথে বিভিন্ন আমার কাজ আস্তে আপনারা যদি আমার সাথে থাকেন। তো এখানে আমি ব্লু কালারটা একটু পাতলা লেয়ার করে দিচ্ছি, যেহেতু কালার কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না, তাই আমি কালার ক্রিমটা একটু পাতলা করে দিচ্ছি। কালার ক্রিমটা পাতলা করে দিলে খেতেও ভালো লাগে এবং ক্রিমের টেস্টটা ভালো থাকে। তো আমি এখানে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফিনিশিং দিতে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে যে টার্ন টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টার্ন টেবিলটা কিন্তু স্টেনলেস স্টিলের। আরেকটা বাজারে পাওয়া যায় যেটা হচ্ছে প্লাস্টিকের, সেটা প্রাইস হয়তো বা 250 থেকে 320 টাকার মধ্যে। ওগুলো কিনবেন না, যদি কিনেন তাহলে একটু ভালোটাই কিনবেন, কারণ ওগুলো দিয়ে যখন আপনি কেকের কাজ শুরু করবেন আপনার মনটাই কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, আপনার কাজ করার আগ্রহ কমে যাবে, ভাববেন যে নিজের প্রতি কনফিডেন্ট কমে যাবে, ভাববেন যে আমি কাজ পারি না, আমার ফিনিশিং কেন হচ্ছে না, সেই অনেক প্রবলেমে পড়তে হবে। এজন্য আপনারা যারা নতুন বেকিং নিয়ে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই একটু টাকা খরচ করে হোক বা একটু সময় নিয়ে আপনার জিনিসগুলো কিনবেন। আপনারা এই জিনিসটা করবেন যে স্টিলের টার্ন টেবিল যেটা, ওইটা কিনে নেবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং মানে নিজের প্রতি কনফিডেন্সও আসবে যে না, হ্যাঁ আমি পারবো। তা আমি এই ভুলটা করেছিলাম, আমি প্লাস্টিকের টার্ন টেবিলটা কিনে নিয়েছিলাম, যার কারণে আমার ফিনিশিং একদমই ভালো আসতেছিল না। আমি যতই কাজ করি যতই স্মুথলি দেওয়ার চেষ্টা করি, হচ্ছিল না। পরে আমি স্টিলের টার্ন টেবিলটা কিনেছিলাম। তো গত 4 বছর আগে এই স্টিলের টার্ন টেবিলটার প্রাইস ছিল 2200 টাকা।
তো আপনারা যারা বেকিংয়ের কাজ শুরু করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। আমি অবশ্যই আপনাদের হেল্প করব। তো এতক্ষণ আপনাদের আমি কেক ডেকোরেশন শেয়ার করলাম, আর এখন শেয়ার করব আপনাদের সাথে আমার হোমমেড ফন্ডেন্টের একটা কাজ, ছোট একটা কাজ, সামনে আরও ডিটেলিং থাকবে। তো হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাসায় বানানো একটা ফন্ডেন্ট। আমি বাসায় সচরাচর বাসায় ফন্ডেন্ট বানাই, কারণ কিনা ফন্ডেন্টগুলো যেমন তেমন ভালো হয় না, আবার হচ্ছে প্রাইসও অনেক বেশি থাকে। অনেক ক্লায়েন্ট আপুদের ডিমান্ড দেখা যায় যে অত বেশি থাকে না, অথচ একটু ফন্ডেন্ট ইউজ করলে তাদের কেকটা অনেক বেশি সুন্দর হয়। তো আমি এখানে সিএমসি পাউডার অ্যাড করে নেব এই ফন্ডেন্টটার সাথে, কারণ যেহেতু এখন গরম পড়েছে। আপনারা যদি সিএমসি পাউডার ইউজ করেন সাথে কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু আপনাদের ফন্ডেন্টটা মানে অনেকক্ষণ লাস্টিং করবে এবং গলে যাবে না। ফ্রিজে রাখলেও গলবে না, অথবা আপনি যখন বাইরে ট্রাভেলিং করবেন কেকটা নিয়ে তখনও কিন্তু গলে যাবে না। তো সরি, আমার ভয়েসে অনেক সময় ভুল ত্রুটি হচ্ছে, মাফ করবেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে মেক কাটার দিয়ে যে ফন্ডেন্টগুলো আমি কেটে নিচ্ছি। তো আপনাদের সাথে ছোট্ট ভিডিওটা আমি শেয়ার করলাম। আজকে একটু লং ভিডিও ডিটেলিং দেখাচ্ছি, মাঝখানে আরও অনেক কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন যারা কেকের কাজ শুরু করতে যাচ্ছেন বা বিজনেস শুরু করতে যাচ্ছেন। তো হোমমেড ফন্ডেন্টের রেসিপি আমি ইনশাল্লাহ সামনে ব্লগগুলোতে দিব আস্তে আস্তে। এখানে আমি একটা রোলার দিয়ে ফন্ডেন্টটা বেলে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ার ইউজ করে নিচ্ছি। তো যারা আপনারা ফন্ডেন্টের কাজ করতে যাবেন অবশ্যই কিন্তু একটু সারফেসটা ক্লিন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফন্ডেন্টটা বেলে নিলাম রুটির মতো। তো এখানে আমি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি, খুবই ইজি কিন্তু, মানে ফার্স্টলি কিন্তু আপনারা এই ইজি ওয়ার্কগুলো করতে পারেন, যেগুলো আপনারা মানে এগুলো খুব সুন্দর হয় এবং কেকের টেক্সচারও অনেক সুন্দর করে। তো আমি এভাবে ফন্ডেন্টটা দেখলেনি কেটে নিলাম। তো ফন্ডেন্টের মধ্যে কিন্তু নামও লেখা যায়, হ্যাপি বার্থডে, বিভিন্ন যে নোটগুলা আমরা লিখে থাকি কেকের উপরে, এগুলোর উপরে কিন্তু ইজিলি লেখা যায়। সেক্ষেত্রে একটা কোনো চার্জও অ্যাড করা লাগে না, তাহলে কাস্টমারদের অনেক হেল্প হয়। তারা কিন্তু ইজিলি আপনার কাছ থেকে বাজেট ফ্রেন্ডলি কেকগুলো নিতে পারবে। তো একটু লেগে গিয়েছিল, আপনারা যখন এই যে এরকম যখন ফন্ডেন্ট লেগে যাবে তখন হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু বেলে নেবেন বা আর একটু হাতে একটু মথে নেবেন। হাতে কিন্তু যখন আপনি কর্নফ্লাওয়ার দিয়ে হাতে একটু ফিনিশিং দিয়ে নেবেন বা একটু মথে নেবেন তখন কিন্তু ফন্ডেন্টটা তার আঠালো ভাবটা ছেড়ে দিবে। তো আমার কেকের জন্য 4টা মেঘের দরকার ছিল, আমি মেঘ কাটার দিয়ে এগুলো কেটে নিলাম। দেন হচ্ছে আমি আগে যে কেকটা আপনারা দেখলেন ফিনিশিং দিলাম সেটা আমি নিয়ে এসেছি। এটার উপরে আমি একটা লেখা লিখবো, মানে যেটা আমার ক্লায়েন্ট আমাকে লিখতে বলেছিল সেটা আমি লিখবো এভাবে। আমি সচরাচর কেকের উপরে এভাবেই লিখে থাকি। আমি যে বেকিং পেপারগুলো আছে সেগুলো এভাবে একটা চোঙার মতো আমি বানিয়ে নিই, কারণ হচ্ছে আমি এভাবেই লিখতে কমফোর্টেবল ফিল করি। তো আপনারা যারা কেকের উপরে লিখতে পারেন না তারা কিন্তু এ ধরনের টিপসটা ফলো করতে পারেন। তো বিশাল এই ভিডিওতে কিন্তু আমি অনেক ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো ফার্স্টলি বেকিংয়ের কাজ করতে অনেক হেল্প হয়। আমি আসলে প্রথম দিকে এই ধরনের এগুলো আমি আসলে বুঝতাম না, কেকের কাজ করতে করতে আসলে আমি এগুলো বুঝেছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা চোঙার মতো বানিয়ে নিয়েছি। তো ওখানে আমি একটু সাদা ক্রিম দিয়ে নিয়েছি, এই যে দেখেন সাদা ক্রিম দিয়ে নিয়েছি। সাদা ক্রিম দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, মুখটা ক্লোজ করে দেন হচ্ছে আমি লেখার জন্য আপনি মাথাটা একটু সামান্য কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, তাহলে লেখাটা যদি বেশি চিকন চান সেক্ষেত্রে না কাটলেও চলে, আর যদি একটু মোটা চান তাহলে কেটে নেবেন আপনার ইচ্ছা মতো। প্রথমে বাহিরে একটু রাফ করে নেবেন লেখার আগে, তাহলে আপনার কেকের উপরে ফিনিশিংটা নষ্ট হবে না। কারণ একটু চেক করে না নিলে দেখা যাবে যে আপনি লিখেছেন অথচ আপনার মন মতো হয়নি, সেক্ষেত্রে আপনি তখন কেকের ফিনিশিংটা আবার দেওয়া লাগতে পারে, ডাবল পরিশ্রম করা লাগতে পারে। এই জন্য আগে একটু রাফ জায়গায় একটু লিখে নেবেন যে টেক্সচার কেমন আসে। তো আমি এখানে আমার ক্লায়েন্ট যা লিখতে বলেছিল তাই আমি লিখছি 4 months।
তো আপুর থিমটা আমার ভালো লেগেছে। তার বাচ্চার বয়স হচ্ছে 4 মাস। তো এখানে 4টা মেঘ এই জন্যই দেওয়া লাগলো। তো আমার কাছে প্রথমে আমি থিমটা বুঝতে পারি নাই, পরে বুঝতে পারছি যে 4টা কেন। আমি প্রথমে 3টা দিতে চেয়েছিলাম, পরে আবার মাথায় একটু বসলো যে না, কেন আমি 3টা দিব, এখানে তো 4 মান যেহেতু, সেক্ষেত্রে আমার 4টা মেঘই দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিলাম। আপনারা বোরিং ফিল হবেন না নিশ্চয়ই, কারণ আমি এখানে অনেক কিছু শেয়ার করলাম আজকে ছোট্ট ভিডিওতে। সরি, এটা একটু লং ভিডিও। এই ভিডিওটাতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো আমি এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। সুগার বলের মধ্যে কিন্তু 2 টাইপের কোয়ালিটি আছে, একটা হচ্ছে লো কোয়ালিটি আর একটা হচ্ছে ভালো কোয়ালিটি। যে লো কোয়ালিটি আপনি কিভাবে বুঝবেন, আপনি যখন সুগার বল কেকের উপরে দিবেন, দেওয়ার পরে ছবি তোলার পরে ফ্রিজিং করবেন, সেই সুগার বল থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। হ্যাঁ, যদি পানি ছেড়ে দেয় তাহলে কি হবে, আপনার কেকের কালারটা নষ্ট হয়ে যাবে এবং পানি বেয়ে বেয়ে কেকের উপর থেকে পড়তে শুরু করবে। তখন হচ্ছে আপনার কেকের টেক্সচার একদমই নষ্ট হয়ে যাবে, আপনার মন খারাপ হবে। এজন্য কেকের কাজ করতে হলে অবশ্যই এক্সপিরিয়েন্সের দরকার আছে। দেখেন আমি ফিনিশিংটা কিভাবে দিয়েছি, কতটা স্মুথ হয়েছে। আরও স্মুথ করা যায় চেষ্টা করলে, আর একটু সময় দিলে। আসলে আমার হাতে সময় অনেকটা কম ছিল। তো আমি আরেকটা কেকের ফন্ডেন্টের কাজটা করে নিচ্ছি। আরেকটা কেকে আমার মাঝখানে ফন্ডেন্টের মধ্যে কিছু লেখা আছে, ওই লেখাগুলোর জন্য আমি একটু পিঙ্ক কালারের ফন্ডেন্টটা নিতে চাচ্ছি। এখানে আমি হালকা একটু 1 ফোঁটা লাল রং দিয়ে নিয়েছি এবং একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি, যেহেতু একটু ভিজে ভিজে গিয়েছে কালারটা দেওয়ার জন্য। তো ঘরে যদি আপনাদের এই ধরনের ফন্ডেন্ট বানানো থাকে, তাহলে আপনারা হুটহাট ছোট্ট একটু ফন্ডেন্টের মধ্যে একটু নাম লিখে দিলেন, ক্লায়েন্ট অনেক খুশি হয় আসলে। এতে কিন্তু আপনার তেমন কোনো লাভও হবে না বা তেমন কোনো ক্ষতিও হবে না, তো ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকবে, এটাই আর কি। তো আমি এটা বড় বড় মতোই আরেকটু বেলে নিচ্ছি। বেলে নিতে আমি একটু একটু করে কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করছি। তো আপনারা যারা প্রথম ফন্ডেন্টে কাজ করবেন তাদের কিন্তু একটু বেশি ফন্ডেন্ট লাগবে, কারণ এখানে ফন্ডেন্টের সাথে আপনারা ভেজিটেবল শর্টেনিং নামে একটা অয়েল আছে, সেটা যদি ইউজ করেন তাহলে আপনার এই কর্নফ্লাওয়ারটা আরও বেশি কম লাগবে। কারণ বেশি কর্নফ্লাওয়ার দিলে দেখা যায় যে ফন্ডেন্টের উপরে সাদাটে একটা ভাব আসে, যার কারণে ফন্ডেন্টের যে ফিগার আপনি বানাবেন সেগুলো কিন্তু অনেক মানে সুন্দর হয় না, সাদা সাদা দেখায়, কালারও ঠিক মতো ফুটে না। সেক্ষেত্রে আপনারা ভেজিটেবল শর্টেনিং ইউজ করতে পারেন। আপনার হাতের মধ্যে একটু হালকা সামান্য লাগিয়ে ফন্ডেন্টটা যদি বেলে নেন, বেলে নেওয়ার পরে যদি এভাবে কাটিং করেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার কিন্তু অতটা লাগে না। আর যতটুকু আপনার ফন্ডেন্ট লাগবে অতটুকু আপনি কাজ করে একটা ব্রাশ নিয়ে আপনি এই সাদা অংশগুলো আপনি ঝেড়ে ফেলে দিতে পারবেন। আর ভেজিটেবল শর্টেনিং হাতে নিয়ে যদি আপনি ফন্ডেন্টের কাজটা করেন, তাহলে কিন্তু আপনার ফন্ডেন্টটা অনেক বেশি সুন্দরও লাগবে আর গ্লসি হবে। সেক্ষেত্রে অত সাদা সাদা লাগবে না এবং কর্নফ্লাওয়ারও কম লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নোটটা লেখার জন্য এখানে ফন্ডেন্টটা কেটে নিলাম। তো আমি অফ স্ক্রিনে লেখাগুলো লিখে নিয়েছি। লেখাগুলো কিভাবে লিখলাম আমি আরেকদিন আপনাদের ছোট্ট ভিডিও করে অবশ্যই দেখাবো। তো যে কেকের জন্য আমি ফন্ডেন্টটা করে নিয়েছি, ফন্ডেন্টটা ঠিক করে নিয়েছি, সেই কেকের ফিনিশিংটাই এখন আমি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ফিনিশিং দেওয়ার জন্য সবসময় পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে আমি একটা নজেলের মধ্যে, নজেলের নাম্বারটা আমি আরেকদিন ভিডিওতে ইনশাল্লাহ বলবো। আপনারা কি কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে হচ্ছে আপনাদের আমি কিছু কিছু টিপস আমি শেয়ার করতে পারবো। আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি সাদা ক্রিমটা দিয়ে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো বাবলস ক্রিয়েট হবে, যেগুলো আপনারা স্প্যাচুলা, এই যে স্টেনলেস স্টিলের যে স্প্যাচুলা, এটা দিয়ে বারে বারে আপনারা একটু ফিনিশিং দিয়ে নেবেন। তো আমি স্ক্র্যাপার দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এরকম স্ক্র্যাপার আপনারা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে নতুন অবস্থায় ফিনিশিং দেওয়া শিখে যেতে পারবেন। আর সাইডে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলো কিন্তু আপনি মুছে নিতে হবে টিস্যু দিয়ে, ওইটারও
ওইটারও মোছার একটু টেকনিক আছে, এটা শর্ট ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু একটা টপিক নিয়ে কথা বলছি, ওইটা নিয়েই কথা বলি। তো যাই হোক, আমি আমার গল্পতে ফিরে যাই। তো এখানে আমি দেখেন ফন্ডেন্টের যে নোটটা, এটা দিয়ে উপর দিয়ে ফুল দিয়ে নিব। ফুলগুলো আমি একটা গোলাপ মেকিং করার যে স্ট্যান্ড থাকে ওটার মধ্যে করে আমি কিছুটা পাইপিং করেছিলাম। পরে দেখলাম যে না, যেহেতু এটা ছোট কেক, সেক্ষেত্রে আমার পাইপিংটা হচ্ছিল না। আমি এখানে হলুদ আর হালকা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, একটা অফ হোয়াইট কালারের চেরি ফুল করার জন্য। আপনারা যারা অফ হোয়াইট কালার করতে পারেন না, তারা কিন্তু হালকা একটু হলুদ কালার এবং হালকা এক ফোঁটারও কম আপনারা পিঙ্ক কালার মিশিয়ে, হলুদ এবং পিঙ্ক কালার মিশিয়ে কিন্তু অফ হোয়াইট কালারটা করে নিতে পারেন। এটা কিন্তু আমিও পারতাম না এবং কোনো টিপসও পাচ্ছিলাম না। পরে একদিন নিজেই করলাম, দেখলাম যে হয়ে গেল। দেখেন সাদার চেয়ে হালকা একটু কিন্তু ডিপ, মানে অফ হোয়াইট। তো যাই হোক, আমি কেক দিয়েছিলাম। কেক আমার স্টুডেন্টকে যখন দিলাম, কেকটা খেয়ে সে অনেক খুশি হয়েছিল এবং তারপর থেকে আমার হাজব্যান্ড জানে যে আমি টুকিটাকি কেকের কাজ শুরু করেছি। তো আমি প্রথমে আমার লোকাল যারা মানুষ আছে আমাকে চিনে জানে, যেহেতু আমি একটা জব করি, সেক্ষেত্রে তারা আমাকে আগে থেকেই চিনতো। তো তাদের সাথে আমি জিনিসটা শেয়ার করলাম এবং তাদের বিভিন্ন বার্থডেতে আমার কাছ থেকে কেক নিত, আমাকে বলতো। তো আমি এভাবেই তাদেরকে কেক দেওয়া শুরু করি একটু একটু করে। এভাবে পথ চলে আমি প্রায় আমার আজকে কেকিং জীবনে প্রায় 4.5 বছর হয়ে গেল। তো আরও অনেক কিছু শেখার আছে আমারও। এখনও মাঝে মাঝে ক্রিমের কারণে, যেহেতু গরমকাল চলে এসেছে, ক্রিমের কারণে অনেক সময় টেক্সচার ভালো আসতে চায় না, ফিনিশিং ভালো আসে না, অনেক সময় গলে যায়। তারপরে হচ্ছে কেকের পানি ছেড়ে দেয়, অনেক প্রবলেম থাকে, যেগুলো আমরা আস্তে আস্তে আসলে কেকের কাজ করতে করতে শিখব। আসলে একদিনে কেকের কাজ কিন্তু শেখা যায় না। আমরা অনেকেই কিন্তু কেকের কোর্স করি, কেক বানানোর, বেকিং লাইফে আসার জন্য অনেক কোর্স করি, যেগুলো করে আসলে তেমন ফলপ্রসূ হওয়া যায় না। কারণ আপনি যখন নিজে প্র্যাকটিস না করবেন বাসায়, ততক্ষণ কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স আসবে না। কারণ হচ্ছে আপনার ম্যাডাম বা আপনার টিচার আপনাকে কেক বেকিং শিখিয়ে দিল, কিন্তু আপনি হয়তোবা তখন মনোযোগ কী হয় একটা জিনিস, যে মনোযোগ কিন্তু সবসময় ধরে রাখা যায় না। আর কেক বেকিংটা কিন্তু একটু সময় নিয়ে শিখতে হয়। আমি আপনাকে যতই শিখাই, আপনি কিন্তু অতটা ফুল নিতে পারবেন না, কিছু কিন্তু ল্যাকিংস থেকেই যাবে। যার কারণে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন না, যখন কেক না বানিয়ে আপনি কেকের পেজ খুলে বসে থাকবেন, তখন কিন্তু আপনার কেকের রিভিউ খারাপ আসতে থাকবে এবং আপনার পেজ ডাউন হতে থাকবে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি কেকের কোর্স করেন, অসুবিধা নাই, কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে বাসায়। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন না, তখন কিন্তু এই যে বিভিন্ন কিছু ফেস করা, যেমন আমি অফ হোয়াইট ক্রিমটা কিন্তু বানাতে পারতাম না, সেটা আমি শিখেছি কীভাবে, প্র্যাকটিস করতে করতে। তারপরে আমি রয়্যাল ব্লু কালারটা পারতাম না, রয়্যাল ব্লু কালার আমি শিখেছি প্র্যাকটিসের মাধ্যমে, আমি কিন্তু কোনো ভিডিও দেখে শিখিনি। তারপরে আমি চেরি রেড কালারের হুইপ ক্রিম, মেরুন কালারের হুইপ ক্রিম বা রেড রোজ হুইপ ক্রিম দিয়ে বানানো, এগুলো কিন্তু আমি একদমই পারতাম না, আমি খুবই কাঁচা ছিলাম। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি ছোট্ট। সেটা হচ্ছে, একদিন আমার গোলাপের কেকের অর্ডার আসে, মানে গোলাপ বানাতে হবে, আর আমি তো গোলাপ একদমই পারি না, মানে ফুলের কাজ আমি একদমই পারতাম না তখন। আমার বেকিং লাইফে তখন আমার 1.5 বছর ছিল। তো আমি কি করলাম, হুইপ ক্রিমের সাথে লাল কালারটা যখন ইউজ করলাম, তখন দেখলাম যে কালারটা একদম পানি ছেড়ে দিচ্ছে। মানে অতিরিক্ত কালার দিলে, কেকের ক্রিমের মধ্যে যদি আপনি অতিরিক্ত কোনো কালার ইউজ করেন, সেটা হাতে মুখে অবশ্যই লাগবে। এটা অনেক কাস্টমার কিন্তু বুঝতে চায় না। তো আমি অর্ডার নেওয়ার সময় অবশ্যই আমি বুঝিয়ে বলি যে লাল কালার কিন্তু হাতে মুখে লেগে যাবে। অনেকের প্রবলেম থাকে না, আবার অনেকের প্রবলেম থাকে। তো আমি কেকের অর্ডারটা পাই এবং কাজ শুরু করি, কিন্তু আমি হুইপ ক্রিমে যখন রেড কালারটা ইউজ করি, দেখলাম যে রেড ক্রিমটা গলে যাচ্ছে। তখন তো আমি বুঝতেছিলাম না যে একটা ট্রিক্স আছে, যেটা করলে আপনার হুইপ ক্রিমে যে কোনো কালার ইউজ করলে আপনার গলবে না। এটা আরেকদিন শেয়ার করব, আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। তো যাই হোক, আমি কি করলাম, যে রোজ বানানোর স্ট্যান্ড, ওখানে আমি রোজটা বানিয়ে ফ্রিজে রাখতে থাকলাম ডিপে। মানে ভাবলাম যে কোনো মতে যদি ফ্রিজে ক্রিমটা হুইপ ক্রিম দিয়ে গোলাপ বানিয়ে কোনো মতে যদি ফ্রিজিং করা যায়, পরে ওটা শক্ত হবে, আমি কেকের মধ্যে প্লেস করে দিব।
কিন্তু না, আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। কেকের ক্রিম মানে হুইপ ক্রিম যখন আমি রেড রোজ বানিয়ে ডিপে রাখলাম, ওটা বের করার পরে যখন আমি কেকে সেট করলাম, ক্রিমটা যখন তার টেম্পারেচার ছেড়ে দিল, তখন ক্রিমটা কী করলো, বাবল হয়ে গেল, মানে রেড রোজের মধ্যে বাবল জমে গেল। তো বাবল জমে গেল মানে কি, রেড রোজ দেখতে আপনার ভালো হবে না, স্মুথ আপনার ফুল হবে না, কেকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এবং এত গরম পড়েছিল, কেকটা তার লোকেশানে যেতে যেতেই মানে গলে গিয়েছিল। তো এটাই হচ্ছে কথা, আপনারা যখন কোনো কিছু শুরু করবেন তখন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে অবশ্যই শুরু করতে হবে এবং কনফিডেন্স নিয়ে শুরু করতে হবে। আমারও যে ল্যাকিং নাই তা না, আমার অনেক ল্যাকিংস আছে। আমি কিন্তু প্রফেশনাল কোনো বেকিং কোর্স করিনি। হ্যাঁ, আমি ফন্ডেন্টের প্রফেশনাল অনলাইন কোর্স করেছিলাম, কিন্তু আমি কেকের কোনো প্রফেশনাল কোর্স করিনি। আমি নিজে খেয়ে খেয়ে বানিয়ে বানিয়ে আমার প্রোডাক্ট লাভ লস করে আমি এই পর্যন্ত এসেছি। এবং ভবিষ্যতে ইচ্ছা আসছে ঢাকায় কোনো ভালো মাস্টার শেফ দিয়ে আমি আমার বেকিং কোর্সটা করাবো নিজের জন্য, কারণ নিজেরও শেখার দরকার আছে। একটা সার্টিফিকেটের অবশ্যই মূল্য আছে প্রত্যেকটা প্রফেশনে। যেমন আমি যে মেডিকেল প্রফেশনে আছি, আমার অবশ্যই একটা সার্টিফিকেট আছে। সেক্ষেত্রে বেকিং যেহেতু এটা একটা প্যাশন অ্যান্ড ফ্যাশন বলতে পারেন এবং প্রফেশনও বলতে পারেন, আমি এখন প্রফেশনালভাবেই কাজ করছি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা কোর্স কমপ্লিট করে নেওয়া উচিত। আমি সুযোগ করে আমি অবশ্যই কোর্সটা করে নেব এবং ডিটেলিং আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের পেজে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো যাই হোক, গল্প করতে করতে আমি আমার কেকের কাজটা কমপ্লিট করে ফেললাম। তো আমি এখানে চেরি ফুলগুলোতে একটু পিঙ্ক কালারের একটু ফোঁটা দিয়ে নিচ্ছি, যাতে চেরি ফুলগুলো দেখতে একটু সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন যে কতটা কিউট লাগছে কেকটা। তো আরেকটু সময় পেলে আমি কেকটা একটু সুন্দর করে করতে পারতাম, আসলে আমার সময় একদমই কম ছিল, কেকের ডেলিভারি টাইমও হয়ে গিয়েছিল, যার কারণে আমি কেকটা অনেক দ্রুত আমার শেষ করতে হয়েছে। এবং সাথে ভিডিও যেহেতু আমি মেক করেছি, সেক্ষেত্রে আমার ভালোই একটা সময় গিয়েছে। তো এই তো আমার লাস্ট কেকের কাজ। তো দুইটা কেকের কাজই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল ফার্স্ট কেকটা, এটা আমি এভাবে ভিডিও করি এবং আমার ফেসবুক পেজে আমি আপলোড করে থাকি। এবং সেকেন্ড যে কেকটা, সেটা তো আপনাদের সাথে ডেকোরেশন শেয়ারই করলাম। ও হ্যাঁ, এখানে আরেকটা একটু ডেকোরেশনের কাজ বাকি ছিল, যেটা আপনাদের সাথে আরেকটু শেয়ার করলাম। এখানে আমি কিন্তু পাতা দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে আমি ছবি তোলার পরে পাতার কথা মনে পড়েছে, পরে আমি পাতাটা দিলাম। এই পাতার কালারটা আমি কিভাবে করেছি জানেন? এটা হচ্ছে হালকা, আমার কাছে কিন্তু সবুজ কালার নেই, আমি এই সবুজ কালারটা এনেছি হলুদ কালার এবং কালো কালারের কম্বিনেশনে। আপনি যখন অল্প হলুদ কালার এবং অল্প কালো কালার দিবেন, অবশ্যই কালোটা একটু কম হবে হলুদ কালারের চেয়ে, হলুদটা একটু বেশি হবে। তো হলুদ কালার এবং কালো কালারের কম্বাইন্ডে কিন্তু এই শ্যাওলা কালারটা আসে। তো আপনারা যখন কেকের মধ্যে এই শ্যালো কালারটা দিবেন, শ্যাওলা কালার, তখন কিন্তু কেকের টেক্সচার, গেস্ট সব চেঞ্জ হয়ে যাবে এবং লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে, আসলে ন্যাচারাল একটা ভাইব দিবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কেমন সাদামাটা ছিল আগে, আর এখন পাতাগুলো দেওয়ার কারণে কেমন গর্জিয়াস লাগছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই হচ্ছে আমার একটা লং ব্লগ বলেন, ভিডিও বলেন, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আমি 8 ইঞ্চি একটা স্কোয়ার বোর্ডের মধ্যে আমি কেকটা বেক করে নিয়েছিলাম 5 ইঞ্চি মোল্ডে, এবং আমার বোর্ডটা ছিল 8 ইঞ্চি। 8 ইঞ্চি বোর্ডের মধ্যে 5 ইঞ্চি কেকের মোল্ড ইউজ করলে কেকটা অনেক সুন্দর হয় এবং দেখতেও অনেক বড় বড় লাগে। তো আমি ফাইনালি কেকের ছবিটা নিয়ে নিলাম এবং ভিডিওটা, যেহেতু আমি ফেসবুকে আপলোড দিব। এই কেকগুলো কিন্তু সিম্পলের মধ্যে অনেক এলিগেন্ট লাগে। আপনারা কালার চেঞ্জ করেও করতে পারেন কাস্টমারের ইচ্ছাতে, যে কোনো কালার। চেরি ফুলগুলো হালকা ব্লু কালার দিতে পারেন, অথবা হালকা রেড কালার দিতে পারেন, চেরি রেড কালার দিতে পারেন, অথবা গাঢ় মেরুন কালার দিতে পারেন। তো এখন আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা কি বলবো, এটাকে কেক মিক্সার যেটা বলে,
আমি এটা কিনেছিলাম গত 6 মাস আগে। এটার বয়স কিন্তু বেশি দিন হয়নি। আমি আগে হ্যান্ড মিক্সার দিয়ে ইউজ করতাম। এটার দাম নিয়েছিল 12,000 টাকা। এটা হচ্ছে আপনি একসাথে 7 পাউন্ড কেক বানাতে পারবেন। 8 পাউন্ড কেক বানাতে পারবেন না, মানে 7 পাউন্ড কেক বানাতে পারবেন, মানে 14টা ডিমের কেক একসাথে আপনি এখানে দিয়ে বানাতে পারবেন। এখানে স্টিক দেওয়া আছে। আপনি এটা যখন শুরু করবেন তখন এটা শূন্যতে নিয়ে গিয়ে তারপরে স্টার্ট করতে হবে, এবং বন্ধ যখন করবেন, বন্ধ করার পরে ধরেন আপনার বন্ধ করার প্রয়োজন হলো, বন্ধ করার পরে আবার আপনাকে শূন্যতে যেতে হবে, বাটনটা চাপিয়ে আবার আপনাকে স্টার্ট করাতে হবে। এই তো ফাইনালি আমি কেকগুলো প্যাকিং করে ডেলিভারির উদ্দেশ্যে দিয়ে দিলাম। ডেলিভারি ভিডিওটি এই জন্যই করেছিলাম তো দেখেন আমার বাচ্চা সহ কিন্তু আমার সাথে জার্নি করছে, আমার সাথে বিজনেস করছে। তো যার যার সংসার আছে, বাচ্চা আছে, তারা কিন্তু বুঝে যে আসলে একটা প্রফেশনের পিছনে কতটা সময় দিতে হয়, কতটা ত্যাগ করতে হয়। তো আমিও তার ব্যতিক্রম নই। আসলে কেক ডেলিভারি দিতে গেলে অথবা কেক মেকিং করতে যতটা না এখানে জব করি, আপু আমাকে বেশি কষ্ট। ডেলিভারি ম্যান না থাকার কারণে, মানে অ্যাকচুয়ালি আমি ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি করাই, কিন্তু এখন যেহেতু রমজান মাস, ওরা অনেক সময় ব্যস্ত থাকে, টাইমলি দেওয়া পসিবল হয় না, তখন আমাদের নিজেদেরই ডেলিভারি দিতে হয়, এবং চার্জও দেখা যায় 10-20 টাকা এদিক সেদিক হয়, যেটা আমরা কাস্টমারের কাছ থেকে চাইতে পারি না। তো আপু আমার কাছ থেকে কেকটা নিয়ে তার বাসায় নিয়ে যাচ্ছে। তার বাসা হচ্ছে নান্দিনাতে কেকটা নিয়ে যাবে। তো ডক্টর আপু যারা আছেন আমার হসপিটালে, তারা মোটামুটি আমার কাছ থেকে কেক নিয়ে থাকে, এবং আমার কেকগুলো তারা খুবই পছন্দ করে, যেহেতু আমি একটু রিজনেবলের মধ্যে, বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করি। যেহেতু ওরা স্টুডেন্টরা কিন্তু বেশি টাকা দিয়ে কেক নিতেও পারে না, দেখা যাচ্ছে যে চাঁদা তোলার একটা বিষয় থাকে। তো আপু আমার কাছ থেকে যখন কেক নিচ্ছিল তখন আমার পায়ে আমি সামান্য ব্যথা পেয়েছিলাম গতকালকে। আমার পায়ের আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল যেটা, ওটা মচকে গিয়েছিল। তো আপু শুনেই অনেক অবাক হয়ে শুনতেছিল আমার কথা, আর টাকাটা বের করতেছিল। তো আমিও বলতেছিলাম, তো আপু বললো যে আপু আপনি কষ্ট করে আসতে গেলেন। আমি বললাম যে ডেলিভারি ম্যান আসতেছিল না, যার কারণে আমার আসতে হলো। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং আমার পেজের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।